হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আজকের ক্লাসে। আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং আমাকে সবাই ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন। যদি আপনারা সবাই আমাকে ঠিকঠাক মতো দেখতে পান, তাহলে একটু আমাকে কমেন্ট করে জানাবেন যে ভাইয়া আপনাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে। ওকে? আচ্ছা। সো আজকে প্রবাবলি আপনাদের সাথে আমার ১ম দেখা হচ্ছে। আপনাদের সবাইকে এই ডেমো ক্লাসটাতে ওয়েলকাম। আ হাই, হ্যালো, হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি রহমত। আ প্রিন্স রয় ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অল ক্লিয়ার। গ্রেট। ওকে। সো আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে। খুবই ভালো কথা। আ সো আমার নাম বলি। আমার নাম হচ্ছে জাকি আহমেদ। সো আপনারা আমাকে জাকি ভাইয়া বলে ডাকতে পারেন। কোনো অসুবিধা নেই। আ আমি মিড স্কুলে ২ টা সাবজেক্ট পড়াই। একটা হচ্ছে বিজ্ঞান, আ জেনারেল সায়েন্স অ্যান্ড আরেকটা হচ্ছে আইসিটি। আ সো প্রবাবলি আজকে আপনাদের সাথে আমার ১ম ক্লাস। কারণ এটা যেহেতু একটা ডেমো ক্লাস, সম্ভবত আপনারা ডেমো ক্লাস বুক করে আসছেন। তো ডেমো ক্লাসে আসলে আমরা কি করি? ডেমো ক্লাসে আসলে আমরা কোনো একটা পার্টিকুলার টপিক আ আপনাদের বইয়ের থেকে, আপনাদের সিলেবাস থেকে পড়ানোর চেষ্টা করি। আমাদের অনলাইন ব্যাচে আমরা আসলে যেভাবে পড়াই, ঠিক একইভাবে। সো দ্যাট আপনি ডিসিশন নিতে পারেন আজকের ক্লাসটা করার পর যে আপনি আমাদের অনলাইন ব্যাচে ভর্তি হবেন কিনা। আ ডেমো ক্লাসে আমরা কখনোই পুরো সিলেবাস কভার করি না। কোনো একটা পুরা চ্যাপ্টার কভার করি না। ঠিক আছে? দিস ইজ এ লাইক ডেমো ক্লাস। মানে আপনি দেখবেন যে আপনার আমার পড়ানো ভালো লাগে কিনা। আদারওয়াইজ আপনি দেখা গেল যে কোর্স কিনে ফেললেন, দেন আপনার আমার পড়ানো ভালো লাগলো না। তাহলে তো ঝামেলা। ঠিক আছে? সো এই কারণে আসলে আমরা যেটা করি যে আমরা মানে আপনি আমাদের পেইড ব্যাচে ভর্তি হওয়ার আগে আমরা একটা ডেমো ক্লাস দেই। আ অনেকগুলো ডেমো ক্লাস দেই আসলে প্রতি মাসে হতে থাকে। সো সেই ক্লাসগুলাতে আসলে আমরা কোন একটা পার্টিকুলার টপিক আপনাকে পড়াই, আমরা অনলাইন ব্যাচে যেভাবে পড়াই ঠিক একইভাবে। ঠিক আছে? সো ইয়েস, ইউ ক্যান ডু দ্য ক্লাস। ক্লাস করার পরে আপনার যদি মনে হয় যে আপনি আমার পড়া বুঝতে পারছেন অ্যান্ড আপনার এই সাবজেক্টটা প্রাইভেট পড়া দরকার, ইন দ্যাট কেস আপনি তখন অনলাইন ব্যাচে ভর্তি হয়ে যেতে পারবেন। ঠিক আছে? ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছি? আচ্ছা। ওকে। আচ্ছা। আর যারা হচ্ছে গিয়ে নতুন ডেমো ক্লাস বুক করছেন হয়তোবা, তাদের জন্য আরেকটা ইনফরমেশন সেটা হচ্ছে গিয়ে ডেমো ক্লাসে কিন্তু আমরা এমনভাবে ডিজাইন করি যে কখনো আমরা সিলেবাস শেষ করব না, বুঝছেন তো? মানে তাইলে তো আমাদের পেইড কোর্সে আ যারা ভর্তি আছে ওদের সাথে নাইনসাফি হয়ে যাবে। সো আমরা কখনোই সিলেবাস শেষ করব না বা কোনো একটা অধ্যায় পুরাও পড়ায় দিব না। জাস্ট আমরা একটা পার্টিকুলার টপিক পড়ব। ক্লাসের ডিউরেশন উইল বি 1 আওয়ার। আমরা 4:30 টায় শুরু করছি বা 4:35 এ শুরু করছি। ইনশাআল্লাহ আমরা 5:30 টার মধ্যে আমাদের ক্লাস শেষ করে দিব। ঠিক আছে? সো বাট আমরা যে টপিকটা আজকে পড়ব, সেই টপিকটা আমরা একদম সুন্দর মতো পড়ব। যাতে আপনি যদি অনলাইন ব্যাচের পরে ভর্তিও হন, আপনার এই টপিকটা আসলে নতুন করে আর পড়া না লাগে। ঠিক আছে? আচ্ছা। সো আজকে আমাদের একটা ২য় অধ্যায় আছে না? জীবনের জন্য পানি। সবাই জানি তো, রাইট? আচ্ছা। সো আমরা এই ২য় অধ্যায়ের একটা টপিক পড়ব। সেটা হচ্ছে পানির মানদণ্ড, পানির বর্তন, পরিবেশে সংরক্ষণে পানির ভূমিকা। ঠিক আছে? আচ্ছা। সো এই টপিকটা আসলে আজকে আমরা পড়াশোনা করব। ওকে। সো পানি পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস কি বলেন তো? পানি। এখন বলতে পারেন যে ভাইয়া পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস পানি, বাট এটা তো ৳২০ র বোতলে কেনা যায়। হ্যাঁ? এটা তো ৳২০ বোতলে কেনা যায়। এটা তো এত মূল্যবান জিনিস হইলে তো আসলে ৳২০ য় কেন বিক্রি করব? ইয়াস, ইটস ট্রু যে পানি আসলে আপনি একটা ৳২০ র বোতলে কিনতে পারবেন। সো আপনি জীবনে হয়তোবা আমার কথা বলি। আমি ধরেন অনেক গরিব একটা মানুষ। তো আমি যদি চাই, আমি কি ঢাকা শহরে একটা বাড়ি কিনতে পারবো আজকে? নট পসিবল আমার পক্ষে। ঠিক আছে? আচ্ছা। কিন্তু আমি চাইলে তো আসলে পানি কিনতেই পারবো ১ বোতল। তাই না? তো পানি যদি পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিসই হয়, তাহলে পানি আমি কিনতে পারতেছি, বাট আমি ঢাকা শহরে একটা বাড়ি কিনতে পারতেছি না। এটা কেমন কথা হয়ে গেল না? হ্যাঁ? সবাই?
সবাই আমার সাথে আছেন? আমার প্রশ্নটার উত্তর দিতে পারবেন কেউ? ধরেন আমি আপনাদেরকে বললাম যে, "ভাইয়া, পানি হচ্ছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস।" ঠিক আছে? এখন আপনি বলতেই পারেন যে, "ভাই, পানি মূল্যবান মাইনে নিলাম। এখন আমার কাছে ৳20 আছে, আমি আপনাকে ১ বোতল পানি কিনে দিতে পারব।" কিন্তু ধরেন ঢাকা শহরে যদি আমি চাই যে আজকে আমি একটা ১০ তলা বাড়ি কিনবো, পসিবল? না, পসিবল না। আমার কাছে সেই পরিমাণ টাকা-পয়সা নাই। তাহলে পানি বেশি মূল্যবান না ঢাকা শহরে ১০ তলা বাড়ি থাকা বেশি মূল্যবান? কার মূল্য বেশি? বলেন। হুম? কেউ বলতে পারবেন? নিজেরা গল্প করতেছেন? আমার সাথে গল্প করেন। কি আমি সানজিদা ইসলাম বলছেন না। কি না ভাইয়া? সেটা তো বলতে হবে যে আমি পানি কিনে দিব না আপনাকে? প্রিন্স রয় গ্রেট। কি গ্রেট ভাইয়া? রহমত বলছে পানি। জি, আমরা পানি নিয়েই পড়তেছি। আমি একটা প্রশ্ন করছি আপনাদেরকে। পানি বেশি মূল্যবান। বাট হাউ? প্রুফ। প্রুফ করেন আমাকে। চলেন আমরা চিন্তা করা শিখি। ঠিক আছে? মানে স্লাইডে যা জিনিসপত্র আছে আপনাদের বইয়ে সবকিছু আছে। রাইট? সো আমি রিডিং পড়ে কোনো লাভ নাই। চলেন আমাকে বলেন তো সাপোজ আপনি বললেন যে ভাই পানি সবচেয়ে বেশি মূল্যবান। আমি বললাম যে ওকে আমি মেনে নিচ্ছি পানি সবচেয়ে বেশি মূল্যবান। বাট পানি যদি সবচেয়ে বেশি মূল্যবানই হয়, আমি ঢাকা শহরে আজকে চাইলে ১০ তলা একটা বাড়ি কিনতে চাই। আমি পারবো না। বাট আমি যদি চাই এই মোমেন্টে ১ ট্রাক পানির বোতল কিনে ৳২০ করে ধরেন বোতল, রাইট? সো এক কেসে থাকে ২৪ টা। ধরেন আমি এরকম ১০০ কেস কিনবো। কত টাকা হবে? একটা ট্রাকে কয় কেস পানি ধরে? ২০ গুণ ২৪ গুণ ১০০। মাত্র ৳৪৮,০০০। সো আমি চাইলে এখন ৳৪৮,০০০ দিয়ে ১ ট্রাক পানি কিনে রাস্তায় ফেলে দিতে পারি। কোনো অসুবিধা নাই। এটা নাকি পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস। বাট পৃথিবীর এত মূল্যবান জিনিস না ঢাকা শহরে একটা ১০ তলা বাড়ি। আমি তো চাইলে কিনতে পারতেছি না। তাহলে আপনারা সবাই আমাকে একটা ১০ তলা বাড়ি কিনে দেন। হ্যাঁ? বলেন। পানি বেশি মূল্যবান কারণ পানি আমাদের জীবন বাঁচায় আর ইয়েস, খুব সুন্দর উত্তর দিয়েছেন হাফসা অ্যান্ড তার আগে কর্মকার। দ্য অ্যান্সার ইজ আপনার যদি ঢাকা শহরে একটা ১০ তলা বাড়ি না থাকে, আপনি মরে যাবেন না। আমার ঢাকা শহরে ১০ তলা বাড়ি নাই। আমার ঢাকা শহরে বাড়িই নাই। ফ্ল্যাটও নাই। আমি মরে যাই নাই। আমি বেঁচে আছি। বহল তবিয়াতে বেঁচে আছি। ঠিক আছে? একটা বাসা ভাড়া করে সুন্দর মতো আমি ঢাকা শহরে জীবনযাপন করছি। আমার কোনো অসুবিধা হচ্ছে না। ঠিক আছে? কিন্তু আমার কাছে মানে এমনও যদি আমি সিচুয়েশন চিন্তা করি যে, আমাকে কেউ বলল যে, "আগামী ৭ দিন তুমি বাসায় থাকতে পারবা না। তোমাকে রাস্তায় থাকতে হবে। I will be still alive." বাট আমাকে যদি কেউ বলে যে, "আগামী ৭ দিন তুমি পানি খাইতে পারবা না।" তাহলে আসলে আমি কি বেঁচে থাকবো? না। ৭ দিন কিন্তু পানি ছাড়া সারভাইভ করাটা বা বেঁচে থাকাটা ইস a very rare case, হ্যাঁ? আমি আসলে মারা যাবো। বা আমাকে যদি বলা হয় যে ১ মাস পানি ছাড়া থাকতে হবে, ১ মাস কেউ পানি ছাড়া বেঁচে থাকতে পারে না। হয়তোবা পৃথিবীতে রেয়ারেস্ট কিছু এক্সাম্পল থাকতে পারে যে হয়তোবা কেউ কোনো একটা জায়গাতে ট্র্যাপড ছিল বা এরকম কোনো একটা জায়গাতে ছিল। আদারওয়াইজ পানি ছাড়া আসলে আমরা বেঁচে থাকতে পারি না। সো আসলেই পানি পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস। যদিও আমরা একে খুব অল্প টাকায় কিনতে পারি। তার কারণ হচ্ছে খুব সুন্দর এক কথা বলছেন একজন যে আসলে পানি ছাড়া আমরা বাঁচতে পারি না। আমাদের জীবন বাঁচতে পারে না। জীবন হচ্ছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ। তাই না? তাই তো? আচ্ছা। এটাই অ্যাকচুয়াল অ্যান্সার যে আসলে আমরা বেঁচে থাকতে পারব না পানি ছাড়া এবং জীবনের থেকে মূল্যবান পৃথিবীতে আসলে আর কিছুই নাই। ঠিক আছে? আপনারা আমি জানি না এটা হাদিস কিনা বা এটা কোনো কি বলে এটাকে কোরআন শরীফের আয়াত কিনা। বাট কিছু একটা হবে হাদিস বা কোরআন শরীফের একটা আয়াত সম্ভবত। সেটা হচ্ছে গিয়ে সম্ভবত এরকম বলা আছে যে কোন একজন ব্যক্তি যদি একটা নিরপরাধ মানুষকে হত্যা করে, সে যেন কি সারা মানব জাতিকে হত্যা করার সমান
পাপ তার আসলে হয়, হ্যাঁ? তাহলে জীবন আসলে এতটাই মূল্যবান যে আপনি আসলে একজনকে হত্যা করলেও যদি নিরপরাধ কোনো ব্যক্তিকে হত্যা করেন, পুরো মানবজাতিকে হত্যা করলে আপনার যে পরিমাণ পাপ হইতো আপনার ওই পরিমাণ পাপ হবে। সো আ জীবন আসলে মানে এতটাই মূল্যবান যে আপনি যদি পৃথিবীর সমস্ত সম্পদও কাউকে দিয়ে দেন, তাহলেও আপনি আসলে নতুন করে তো বেঁচে উঠতে পারবেন না। পারবেন? একটা মৃত মানুষ ধরেন সে পৃথিবীর সবচেয়ে বড় লোক। লাইক সাপোজ বিল গেটস, তাই না? ওয়ান অফ দ্য রিচেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। এখন বিল গেটস মরে যাওয়ার পর উনার ফ্যামিলি মেম্বাররা যদি বলে যে আমরা পৃথিবীর সমস্ত সম্পদ দিয়ে দিলাম, স্টিল আমাদেরকে একটা বিল গেটসটাকে আবার জীবিত করে দাও। ইট ইম্পসিবল, রাইট? এটা সম্ভব না। তো জীবন যেহেতু অনেক মূল্যবান, সবচেয়ে বেশি মূল্যবান এবং সেই জীবনের বাঁচাইতেই আসলে পানি লাগে। এজন্য পানিও আসলে মূল্যবান। এখন এত মূল্যবান একটা জিনিস যেটা আসলে আমরা প্রকৃতিতে ফ্রি পাই। ঠিক আছে? আমাদের আসলে এই মূল্যবান জিনিসটা না চাইলে আমরা না কিনেও খেতে পারি। ঠিক আছে? আমরা কিনে পানি খাই। বিশেষ করে আমরা যারা ঢাকা শহরে থাকি, আমরা রাস্তাঘাটে যখন চলি, আমরা কিন্তু মেক্সিমাম সময় কিনে পানি খাই, তাই না? পানি কিন্তু আসলে ক্যারি করি না। বা আ রাস্তাঘাটে আমরা দেখা যাচ্ছে যে এখন রেস্টুরেন্টে গেলে যেটা হয় আমি জানি না আপনাদের মধ্যে কতজন ঢাকায় থাকেন। নরমাল রেস্টুরেন্টে গেলেও আগে ছোটবেলায় যেটা হইতো যে গ্লাসে করে পানি দিত। পানি খাইতাম। এখন যেটা হয় ও খাবার অর্ডার দেওয়ার আগে ১ বোতল পানি রেখে যায়। কজ পানির ব্যবসা অনেক লাভজনক। ১ বোতল ৳২০ র পানি বেচলে সম্ভবত ৳১১ বা ৳৯ লাভ হয়। সো রেস্টুরেন্টে যত বেশি পানি বেচতে পারবে রেস্টুরেন্ট মালিক তত বেশি আসলে উনার লাভ হবে। সো পানি রেখে দেয়। এখন এই যে পানিটা রেখে দিল, এই পানিটা আমরা নিরাপদ হিসেবে খেতে পারি বা আমরা খাই। কিন্তু দেখা যাচ্ছে যে আমরা মানে এই পানিটা আমরা নিরাপদ হিসেবে খাচ্ছি। বাট যে গ্লাসের পানি, হ্যাঁ? নরমাল যদি কল থেকে তুলে দেয় পানি, সেই পানিটা আসলে আমরা এখন আর কিন্তু খাই না। কেন খাই না? তার কারণ হচ্ছে পানিটা হয়তোবা নিরাপদ না। এখন এই যে পানিটা নিরাপদ কি নিরাপদ না, এটা আসলে আমরা বুঝবো কিভাবে? নিশ্চয়ই বোঝার জন্য মাপজোক করা লাগবে। নিশ্চয়ই কোনো পরীক্ষা আছে। তো সেই পরীক্ষা এবং মাপজোক নিয়ে আসলে আলোচনা করা হয়েছে পানির মানদণ্ডে। অর্থাৎ নিরাপদ পানির মানদণ্ড কি? বা একটা পানি নিরাপদ হলে বা নিরাপদ হতে হলে তাকে আসলে কি জিনিস উত্তীর্ণ হইতে হবে বা কেমন হইতে হবে সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করা হয়েছে পানির নিরাপদ মানদণ্ডে। ঠিক আছে? তো খুবই গুরুত্বপূর্ণ এবং জীবন সংশ্লিষ্ট একটা বিষয় পানির মানদণ্ড। চলেন আমরা একটু বই থেকে এখন পড়া শুরু করি। প্রথমে বলছে যে পানি অত্যন্ত মূল্যবান প্রাকৃতিক সম্পদ। আগের আলোচনায় আমরা দেখেছি যে নদ-নদীর পানি আমাদের পরিবেশে খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। এটি জলজ উদ্ভিদ আর প্রাণীর আশ্রয়স্থল বা হ্যাবিটেট। শুধু তাই নয়, এই পানি কৃষিকাজে সেচের জন্য ব্যবহার করা হয়। এখন এখানে যে কথাগুলো বলা হয়েছে, এই কথাগুলো আমরা সবাই বুঝি। এখানে বুঝি নাই এমন কোনো কথা আছে? ধরেন এখানে জলজ উদ্ভিদ না আর এটা হচ্ছে প্রাণী মানে জলজ প্রাণীর আশ্রয়স্থল, হ্যাঁ? মানে যেখানে আসলে ওরা বসবাস করে, হ্যাবিটেট বলা হয় ইংলিশে, যে যেখানে আসলে জলজ প্রাণীগুলো বসবাস করে। এখন এই জলজ প্রাণীগুলোর মধ্যে মাছও ইনক্লুডেড, আবার মাছ ব্যতীত অন্য যে জলজ প্রাণীগুলো আছে হয়তোবা সেটা ব্যাঙের বাচ্চা হইতে পারে, ব্যাঙাচি হইতে পারে, সেটা স্টারফিশ হইতে পারে, বিভিন্ন রকমের আরো অনেক রকম প্রাণী আসলে জলজ প্রাণী আসলে আছে, সাপ টাপ এগুলো হইতে পারে মাছ বাদে। তো এদের সবারই কচ্ছপ হইতে পারে। এদের সবাইকে আসলে একসাথে আমরা জলজ প্রাণী বলছি এবং এদের আশ্রয়স্থল মানে বেসিক্যালি এদের বাসস্থানটা কি জল, তাই না? আহ ইয়ামিন আক্তার, এটা সায়েন্সের ক্লাস না। এটা সায়েন্সের ক্লাস তো ইসরাত জাহান। জি, এটা জেনারেল সায়েন্সের ক্লাস। ঠিক আছে? আচ্ছা। সো এখানে আমরা আর যে কথাবার্তাগুলো বলা আছে শুধু তাই নয়, পানি কৃষিকাজে সেচের জন্য ব্যবহার করা হয়। এখন এই জিনিসটা আমি আপনাদেরকে ছোট মানুষের মতো বলতেছি না। যে এই দেখো শুধু তাই নয়, এই পানি কৃষিকাজে সেচের জন্য ব্যবহার করা হয়। আপনারা সবাই জানেন। হ্যাঁ? প্রাণী যে সেচের কাজে ব্যবহার করা হয় এটা আসলে আমরা সবাই জানি। সো যে জিনিস আমরা অলরেডি জানি সেই জিনিস নিয়ে আসলে দাগাদাগি করে বোর্ড ফাটায় ফেলার মানে বোর্ড একদম কালো করে দাগিয়ে ফেলার মতো কিছু নাই। আমি এরকম করিও না আমার ক্লাসে। ঠিক আছে? আচ্ছা। তবে আপনাদের একটা জিনিস একটু ইম্পোর্টেন্ট আমি সেগুলো মার্ক করে দিব। যেমন ধরেন প্রাণীর আশ্রয়স্থল তো হ্যাবিটেট, তো এই যে হ্যাবিটেট শব্দটা না এইটা থেকে এমসিকিউ আসতে পারে। ঠিক আছে?
একটু আনইউজুয়াল বা আনকমন শব্দ তো আমাদের জন্য, এই জন্য। ঠিক আছে? তো শুধু এই শব্দটুকু মার্ক করে রাখেন। হ্যাঁ, বাকি জিনিস আপনারা নিজেরা এমনিতেই জানেন। ঠিক আছে? আচ্ছা, একইভাবে জাহাজের নাবিকরা লঞ্চ, নৌযান বা ট্রলার দিয়ে যারা জীবিকা নির্বাহ করে, তারা সবাই নদী বা সমুদ্রের পানি প্রক্রিয়া করে পান করে। তাদের অন্যান্য কাজেও ব্যবহার করে থাকে। আচ্ছা, সো এখানে একটা মজার জিনিস আছে। সেটা হচ্ছে সমুদ্রের পানি প্রক্রিয়াকরণ করে পান করে। এখন আপনারা আমাকে বলেন তো, সমুদ্রের পানি প্রক্রিয়াকরণ কেন করা লাগে? হ্যাঁ, সমুদ্রের পানি প্রক্রিয়াকরণ করা কেন লাগে? আমরা জানি সমুদ্রের পানি কেন প্রক্রিয়াকরণ করা লাগে? আচ্ছা, সমুদ্রের পানি প্রক্রিয়াকরণ করা লাগে তার কারণ হচ্ছে সমুদ্রের পানিতে অনেক লবণ থাকে। ঠিক আছে? সমুদ্রের পানিতে কি থাকে? অনেক পরিমাণে লবণ থাকে। মানে এটা হচ্ছে অনেক লবণাক্ত পানি। এখন এত লবণ থাকে যে ওই পানিটা খাইলে আপনার পিপাসা তো কমবেই না, পিপাসা আরো বেড়ে যাবে। মানুষের শরীরে দেখেন, আমি একটু একটা কথা বলি। সেটা হচ্ছে বইয়ে যে কথাগুলো আছে, যেগুলো আসলে আমরা নিজেরা পড়লে বুঝতে পারবো, আমরা যদি ক্লাস 5 এ পড়ি, সেই জিনিস আসলে আমি দাগায় দাগায় এটা পড়ো ওটা পড়ো এরকম আমি পড়াই না। ঠিক আছে? আমি যেটা চেষ্টা করি বা আমি যেভাবে পড়ানোর চেষ্টা করছি আপনাদেরকে, সেটা হচ্ছে যে জিনিসগুলো হয়তোবা আপনাদের জন্য একটু আনকমন হইতে পারে, একটু কনফিউজিং হইতে পারে এবং বিয়ন্ড জাস্ট বইয়ের এই লেখাগুলোর বাইরেও আমার নিজের যে জ্ঞানগুলো আমি এতদিন অর্জন করেছি, সেগুলো হয়তোবা কিছু আপনারা জানেন, কিছু হয়তোবা জানি না। ওইটাই আসলে আমি আপনাদেরকেও দেওয়ার চেষ্টা করছি, আপনাদের থেকেও শেখার চেষ্টা করছি। ঠিক আছে? আচ্ছা। সো এখন দেখেন, এই যে সমুদ্রের পানি প্রক্রিয়াকরণ করে পান করা হয়, তার কারণ হচ্ছে এখানে পানিটা অনেক লবণাক্ত হয়। এমন না যে সমুদ্রের পানি সবসময় দূষিত হয়। তবে ইয়েস, ইন জেনারেল কেসেস সমুদ্রের পানি দূষিতও হয়। শুধু যে লবণাক্ত এটা সমস্যা না। এখন প্রশ্ন হইল, লবণাক্ত পানি খাইলে সমস্যা কি? পানিতে লবণ, মেনে নিলাম। তো ভাই আমরা কি লবণ খাই না খাবারে? খাই। আমি যদি বাসায় ১ গ্লাস পানির মধ্যে একটু লবণ দিয়ে খাই, তো খুব কি অসুবিধার কিছু আছে? না, খুব বেশি অসুবিধারও কিছু নাই। বাট সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে আমাদের শরীরে একটা গ্রহণযোগ্য মাত্রা আছে লবণের। লবণ কিন্তু আমাদের শরীরের জন্য প্রয়োজনীয়। কিন্তু অতিরিক্ত লবণ আমাদের শরীর গ্রহণ করতে পারে না। যদি অতিরিক্ত লবণ আমাদের শরীরে চলে আসে, তাহলে আমাদের রক্ত মধ্যে ঝামেলা তৈরি হয়। ঠিক আছে? রক্তে ওয়াটারের পরিমাণ বেড়ে যায়। আমাদের কিডনি ফেইল করার পসিবিলিটিস তৈরি হয়। এইজন্য সমুদ্রের পানি আসলে খাওয়া যায় না। এমন না যে টেস্ট খারাপ, লবণাক্ত, তো কি হইছে খায় ফেলো। হ্যাঁ? না। সমুদ্রের পানি খাইলে আপনার লিভার ফেল করার একটা পসিবিলিটিস আছে। ঠিক আছে? সো এইজন্য আসলে লবণাক্ত পানি আমরা অতিরিক্ত খাইতে পারি না। আপনি এক চুমুক খেয়ে দেখতেছেন, দ্যাট ইস ডিফারেন্ট কেস। কেউ এক চুমুক খেয়ে দেখতে পারেন। সেটা আলাদা ব্যাপার যে সমুদ্রের পানি কেমন হয়। বাট ময়লা হয় ডেফিনিটলি। ঠিক আছে? আর ওটা লবণাক্ত হয় এবং এই লবণাক্তটার মাত্রাটা মানুষের শরীর প্রক্রিয়াকরণ করার যে সীমানা, তার থেকে বেশি। ঠিক আছে? আরেকটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে আ আমরা যে লবণ খাই, ঠিক আছে? এই লবণটা কিন্তু অনেক প্রসেসড হয়ে আসে। কারণ সমুদ্রের লবণাক্ত প্রাণী কিন্তু আনপ্রসেসড লবণ, হ্যাঁ? সো ওইটার মধ্যে আসলে অনেক ঝামেলা থাকে। ঠিক আছে? ওকে। সো এইজন্য আসলে আমরা সমুদ্রের পানি পান করতে পারি না। এখানে বইয়ে বোধহয় বলা নাই, তারপরে আমি বলে দিচ্ছি। একটা প্রসেস আছে, একটা টেকনোলজি আছে, রিভার্স অসমোসিস। আপনার জানা লাগবে না পরীক্ষার জন্য। আমি জাস্ট আউট অফ কিউরিসিটি আপনাদেরকে জানায় রাখলাম, কারো যদি জানতে ইচ্ছা হয়। রিভার্স অসমোসিস নামে একটা প্রসেস আছে। এই প্রক্রিয়াতে সমুদ্রের পানিকে আসলে মিঠা পানিতে প্রসেস করা হয় এবং যত বড়, বড় জাহাজ আপনারা দেখতে পান না? অনেক বড়, বড় জাহাজ আছে না? কার্গো জাহাজ, শিপ, তারপরে ট্রলার। এই ট্রলারে অথবা থাকে না, ট্রলারে আসলে পানি কিনে নিয়ে যায় বা ড্রামে করে পানি নিয়ে যায়। বাংলাদেশের যে সুন্দরবনের যে ট্রলারে অনেকে থাকে না? মাছ ধরে, ইলিশ মাছ আমরা যে খাই, ইলিশ মাছ ধরে। ওদের ওখানে এসব সিস্টেম নাই। ওরা হচ্ছে ড্রামে করে পানি নিয়ে যায়। বাট যে বড়, বড় জাহাজগুলা থাকে, এই বড়, বড় জাহাজগুলাতে যেগুলো আসলে সমুদ্র পাড়ি দেয়, সমুদ্রের এক পাশ থেকে অন্য পাশে যায়, তাদের আসলে জাহাজে রিভার্স অসমোসিস নামে এক ধরনের প্রসেস থাকে এবং উনারা শুধু যে খাবার পানিটাকে রিভার্স অসমোসিস এর মাধ্যমে পিউরিফাই করে ব্যাপারটা এমন না। উনারা খাবার পানি, গোসলের পানি, ওয়াশরুমের পানি, থালাবাটি ধোয়ার পানি, ইচ অ্যান্ড এভরিথিং ক্লিন করে। কারণ আপনি যদি লবণাক্ত পানিতে গোসল করেন, আপনার চুল
1 মাসের মধ্যে উড়ে চলে যাবে, ঠিক আছে? সো এমন না যে আমরা লবণাক্ত পানি খাইতে পারি না, আমরা লবণাক্ত পানিতে গোসলও করতে পারি না, অন্যান্য কাজও করতে পারি না। বিকজ আপনি যদি লবণাক্ত পানিতে থালা-বাটি ধোন, তাইলে যেটা হবে আপনার হাত একদম ক্ষয়ে যাবে কয়েকদিনের মধ্যে। ঠিক আছে? এবং আপনারা এইজন্য খেয়াল করবেন যারা কক্সবাজার এলাকার মানুষজন লবণ চাষী বা সমুদ্রে অনেক মাছ চাষ করেন বা বেসিক্যালি সমুদ্রের পানির সাথে থাকেন, তাদের হাতে ঘা থাকে অনেক সময়, ঠিক আছে? এটার কারণটাই হচ্ছে অতিরিক্ত লবণাক্ত পানিতে সারাদিন যদি হাত দিয়ে আপনি কাজ করেন, তখন আপনার হাতে ঘা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক আছে? ওকে। তো তাদের অন্যান্য কাজেও ব্যবহার করে থাকে, তাই পানির নির্দিষ্ট মান যদি বজায় না থাকে তাহলে এটি জীববৈচিত্র্য বা পরিবেশের যেমন ক্ষতিকর হবে, তেমনি অন্যান্য কাজেও এর ব্যবহৃত হবে। এবার তাহলে পানির মানদণ্ড সম্পর্কে একটা ধারণা নেওয়া যায়। সো আমরা বললাম যে আসলে পানি কেন গুরুত্বপূর্ণ, এখন পানির যে মানদণ্ড আমি আগে আপনাদেরকে বলেছি যে পানি আসলে আমরা মাপি, টেস্ট করি, তাই না? পানি যেহেতু অনেক সেনসিটিভ একটা জিনিস, আমাদের জীবন মরণ আসলে পানির উপরে নির্ভর করে। তাই বিজ্ঞানীরা যারা পানি নিয়ে গবেষণা করেন, যারা আমাদের স্বাস্থ্য নিয়ে গবেষণা করেন, সেই সমস্ত চিকিৎসকরা অনেক গবেষণা করে পানির কিছু ফিক্সড মানদণ্ড ঠিক করে দিয়েছেন যে আমাদের যে হিউম্যান বডি, মানব শরীর কোন পরিমাণ মানে কোন পানিটার জন্য সবচেয়ে সুইটেবল। বুঝতে পারছেন? আমরা যে পানিটাকে ভালো পানি বা খারাপ পানি বলছি, এটা বলছি এটার উপর বেসিস করে যে আমাদের মানব দেহটা আসলে কোন পানিটাকে সবচেয়ে বেশি ইজিলি গ্রহণ করতে পারে, অ্যাবজর্ব করতে পারে, কোন পানিটার সাথে আসলে সে কাজ করতে পারে। ঠিক আছে? কজ আমাদের শরীর কি অল টাইম কাজ করতেছে না? লাইক আমাদের পাকস্থলী কি সবসময় কাজ করতেছে না? খাদ্য পরিপাক করতেছে। আমাদের ফুসফুস সবসময় শ্বাস-প্রশ্বাস নিচ্ছে, হ্যাঁ? আমাদের হার্ট সবসময় রক্ত পাম্প করছে। সো এই যে আমাদের বডির অর্গান গুলা তাদের কাজ করার জন্য পানি লাগে, রাইট? আমাদের শরীর চলার জন্য পানি লাগে। সো এই পানি কোন পরিমাণ মানে কোন মাত্রার পানিটা আসলে আমাদের শরীরের জন্য বা আমাদের শরীর নামক এই যন্ত্রটার জন্য আসলে সবচেয়ে বেশি ফ্লেক্সিবল, সবচেয়ে বেশি সঠিক, সেটাকে ওনারা আসলে মাপ করছেন। তো সেটা সম্পর্কে আসলে এখন আমরা আলোচনা করব যে পানির মানদণ্ড নির্ভর করে সেটি কোন কাজে ব্যবহার করব তার উপর। প্রথমে নদ-নদী, খাল-বিল কিংবা সমুদ্রের পানির মানদণ্ড কেমন হওয়া উচিত সেটা জেনে নিই। সো প্রথমে বলছি যে বর্ণ বা স্বাদ। বর্ণ মানে রং, স্বাদ তো আমরা বুঝি, রাইট? টেস্ট কেমন হবে। সো বর্ণ হচ্ছে, বর্ণ মানে হচ্ছে রং। সো পানির রং আসলে কেমন হয়। তোমরা জানো যে বিশুদ্ধ পানি বর্ণহীন আর স্বাদহীন হয়, তাই পানিতে বসবাসকারী জীব আর উদ্ভিদের জন্য নদ, খাল, বিল ইত্যাদির পানি বর্ণহীন আর স্বাদহীন হওয়াই উত্তম। এইখান থেকে একটা এমসিকিউ আসতে পারে, তাই আপনারা একটু ছোট করে মার্ক করে নেবেন যে পানিতে বসবাসকারী প্রাণী আর উদ্ভিদদের জন্য নদ নদী খাল বিল ইত্যাদির পানি বর্ণহীন আর স্বাধীন হয় উত্তম। ঠিক আছে? আচ্ছা, এটা একটু এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট একটা লাইন। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, ঘোলার পরিমাণ মানে অর্থাৎ পানিটা কতটা ঘোলাটে হবে। পানি ঘোলা হয় কেন? তার মধ্যে ময়লা মিশ্রিত হলে পানিটা আসলে ঘোলা হয়ে যায়। ঠিক আছে? কাদা মিশ্রিত হলে পানিটা আসলে ঘোলা হয়ে যায়। পানি ঘোলাটে হলে সে পানিতে বসবাসকারী প্রাণী আর উদ্ভিদদের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। তার কারণ পানি ঘোলা হলে সূর্যের আলো পানির নিচে থাকা উদ্ভিদ পর্যন্ত পৌঁছাইতে পারে না। তার ফলে সালোক সংশ্লেষণ বাধাগ্রস্ত হয়। তা এতে একদিকে পানিতে থাকা উদ্ভিদের খাবার তৈরিতে ব্যাঘাত ঘটে, যেটা তাদের বৃদ্ধিকে কমিয়ে দেয়। অন্যদিকে সালোক সংশ্লেষণের ফলে যে অক্সিজেন তৈরি হতো সেটাও বন্ধ হয়ে যায়। পানি ঘোলা হলে মাছ বা অন্যান্য প্রাণী ঠিকমতো খাবার সংগ্রহ করতে পারে না। পানি ঘোলা হওয়ার মূল কারণ প্রাকৃতিক, অর্থাৎ নদী ভাঙন, পলিমাটি ইত্যাদি। আবার মানব সৃষ্টি কারণেও পানি ঘোলা হয়, যেমন তেল, গ্রিজ বা অন্যান্য অদ্রবণীয় পদার্থের উপস্থিতি। পানিতে এসব পদার্থ বিশেষ করে মাটি আর বালি বেড়ে গেলে তা এক পর্যায়ে নদ নদীর তলায় জমা হতে থাকে, ফলে নাব্যতা হ্রাস পায় এবং নৌযান চলাচলে অসুবিধা ঘটে। তোমরা সংবাদপত্র বা টেলিভিশনে নিশ্চয়ই লক্ষ্য করেছো স্টিমার ডুবোচরে আটকা পড়ার খবর থাকবে। কেন এগুলো আটকা পড়ে? নাব্যতার কারণে, নাব্যতায় কমে যাওয়ার প্রধান কারণ। আচ্ছা, সো পুরোটা আমি রিডিং করলাম। তার কারণ হচ্ছে কি আমি এখন কিছু কিছু জিনিস আপনাদেরকে একটু বোঝাবো। প্রথমত, সূর্যের আলো পৌঁছানোর সাথে আসলে কি সম্পর্ক? আচ্ছা, এটা বুঝতে গেলে আমাদেরকে আসলে পানির ইকোসিস্টেমটা বুঝতে হবে। পানিতে যে ঘটনাটা ঘটে, ধরেন এটা একটা নদী বা পুকুর, যেটাই আপনি ইমাজিন করেন, কোনো একটা অসুবিধা নেই। একটা নদী বা পুকুরের একদম লাস্টে আমরা যদি তলদেশ বলি, তো তলদেশে আসলে কি থাকে? সবুজ সবুজ গাছপালা থাকে। ঠিক আছে? নদীর তলদেশে কি থাকে? সবুজ সবুজ গাছপালা থাকে। এখন
এর উপরে থাকে কি? এর উপরে থাকে হচ্ছে আমাদের মাছ, হ্যাঁ? আচ্ছা আমি একটু খারাপ আঁকি, ঠিক আছে? আমি ড্রয়িং ভালো করি না। সো আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঠিক আছে? ওকে। সো সাপোজ মাছ থাকে। আর উপরে থাকে হচ্ছে সূর্যের আলো। এখন আমরা সারা জীবন পড়ে আসছি যে উদ্ভিদের খাদ্য তৈরি করার জন্য কি লাগে? উদ্ভিদের খাদ্য তৈরি করার জন্য লাগবে হচ্ছে সালোক সংশ্লেষণ। তাই না? আচ্ছা। এখন এই সালোক সংশ্লেষণ করতে কি লাগে? সূর্যের আলো, রাইট? আচ্ছা। এখন যদি কোনো কারণে পানিটা হয়ে যায় ঘোলা, তখন যেটা হয় সূর্যের আলোটা আর আমার এই উদ্ভিদ পর্যন্ত আসতে পারে না। উদ্ভিদ পর্যন্ত না আসলে দুইটা সমস্যা দেখা দেয়। এক নাম্বার সমস্যা, খাদ্য তৈরি হয় না। খাদ্য তৈরি হয় না। তার কারণ হচ্ছে এই যে আমার উদ্ভিদগুলা ছিল, এরা খাদ্য তৈরি করতো কিভাবে? সালোক সংশ্লেষণ, যেটার জন্য লাগতো সূর্যের আলো। এখন কোনো কারণে যদি আমি সূর্যের আলোটাকে এখান থেকে অমিট করে দিই, যে ভাই এখানে আর আমার সূর্যের আলো থাকবে না, এখন সূর্যের আলো না থাকলে আমার এই উদ্ভিদ কি কখনো আর খাদ্য তৈরি করতে পারবে? না। যখন উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারে না, ওর কি হয়? উদ্ভিদটা মারা যায়। উদ্ভিদটার কি হয়? উদ্ভিদটা তখন মারা যায়। উদ্ভিদটা তখন মারা যায়। উদ্ভিদটা মারা গেলে এখন উদ্ভিদটা খাইতো কে? মাছ। উদ্ভিদটা গেল মারা, তাহলে মাছ কি খাবে? মাছটাও তখন মারা যায়। আবার আরেকটা জিনিসও হয়, সেটা হচ্ছে এই যে সালোক সংশ্লেষণটা হচ্ছে, সালোক সংশ্লেষণে কি হয় নরমালি চিন্তা করেন তো? উদ্ভিদ খাদ্য তৈরি করে, ভালো কথা। তার পাশাপাশি আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে অক্সিজেন, তাই না? অক্সিজেন রিলিজ করে না উদ্ভিদ সালোক সংশ্লেষণের সময়? ইয়েস। এখন এই যে মাছটা পানির নিচে বেঁচে আছে, ওরও কিন্তু অক্সিজেন দরকার। যখন এই জলজ উদ্ভিদগুলো আর মরে যায়, অক্সিজেন উৎপাদন করে না, তখন স্বাভাবিকভাবে পুরা মাছের ইকোসিস্টেমে অর্থাৎ পুরা পুকুরের মধ্যে কি হয়? অক্সিজেনের অভাব দেখা দেয়। কি হয়? অক্সিজেনের অভাব দেখা দেয়। যখন অক্সিজেনের অভাব দেখা দেয়, তখন স্বাভাবিকভাবে মাছ আবার মারা যাওয়া শুরু করে। বুঝতে পেরেছেন? তাহলে একটা হচ্ছে গিয়ে খাদ্য তৈরি হয় না, আর একটা হচ্ছে O2 এর ঘাটতি দেখা দেয়। ঘাটতি দেখা দেয়। ঠিক আছে? O2 এর ঘাটতি দেখা দেয়। আমরা কি বুঝাইতে পারছি? আপনারা কি নিজেদের মধ্যে গল্প করতেছেন? আচ্ছা। আপনারা সবাই নিজেদের মধ্যে কি ইনস্টাগ্রাম নিয়ে গল্প করতেছেন? পড়াশোনা করবেন না? আচ্ছা, আজকে তো ডেমো ক্লাস। আমি তো আসলে আপনাদেরকে বকাঝকা দিতে পারি না। তবে একটা জিনিস বলি। সেটা হচ্ছে কেউ কি ক্লাসে আছেন? মানে আমি যতগুলো কমেন্ট দেখতেছি আপনাদের নিজেদের মধ্যেই কমেন্ট দেখতেছি। আমার সাথে কেউ কথাবার্তা বলতেছেন না। বাট কমেন্ট সেকশনটা আসলে আমার সাথে কথা বলার জন্যই। সালোক সংশ্লেষণ মানে কি? সালোক সংশ্লেষণ ক্লাস 8 এ পড়ি নাই? আচ্ছা, সালোক সংশ্লেষণ মানে উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়া, হ্যাঁ? এটা একটা প্রসেস। ঠিক আছে? যেটার মাধ্যমে আসলে উদ্ভিদ খাদ্য তৈরি করে। নিজের খাদ্য নিজে তৈরি করে। আপনি বুঝতে পেরেছেন। ওকে, হাফসা, থ্যাংক ইউ বোঝার জন্য। জি ভাইয়া, ওকে, ঠিক আছে। তাহলে আসলে আমরা সবাই বুঝতে পারলাম। এখন আমরা তেজস্ক্রিয় পদার্থ সম্পর্কে একটু পড়াশোনা করব। সেটা হচ্ছে পানিতে তেজস্ক্রিয় পদার্থ থাকতে পারে। সো এই তেজস্ক্রিয়তা কিভাবে থাকতে পারে? যে নদ-নদীর পানিতে কোনো তেজস্ক্রিয় পদার্থ থাকলে সেটি জলজ উদ্ভিদ আর প্রাণীর দেহে ক্যান্সারের মতো রোগ সৃষ্টি করতে পারে। তাই নদ-নদীর পানি পুরোপুরি তেজস্ক্রিয় মুক্ত হতে হবে। সো এটা আরেকটা মানদণ্ড যে ভাই তেজস্ক্রিয়তা থাকা যাবে না।
তেজস্ক্রিয়তা মানে হচ্ছে রেডিয়েশন। সো এটা বেসিক্যালি আপনার মানে পরমাণু যখন ফেজ চেঞ্জ করে তখন আসলে তেজস্ক্রিয়তা হয়। সো বেসিক্যালি এটা বোঝানোটা একটু ডিফিকাল্ট যে তেজস্ক্রিয়তা কি? যেহেতু আপনার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না। তবে ওই যে পারমাণবিক বোমা মারে না? পৃথিবীতে ১ বার ২ বার মারা ২ টা বোম মারা হইছে এখন পর্যন্ত জাপানে। একটা হিরোশিমা আরেকটা হচ্ছে না আম আরেকটার নাম এক্সাক্টলি মনে পড়তেছে না। নাগাসাকি বা এই টাইপের কোনো একটা কিছু। সো ওই যে রিঅ্যাকশনটা হয়, হ্যাঁ? কেমিক্যাল একটা রিঅ্যাকশন বা তেজস্ক্রিয় কেমিক্যাল রিঅ্যাকশন তো আসলে না, তেজস্ক্রিয় রিঅ্যাকশন আসলে টোটালি ডিফারেন্ট। সেটার ফলে আসলে ওইখানকার যে মানুষগুলা ছিল, আ বোম ফেলার প্রায় ৫০-১০০ বছর পর্যন্ত ওদের ক্যান্সার হইতো বা বিভিন্ন ধরনের আ শারীরিক অসুবিধা থাকতো। সো পানির ক্ষেত্রেও তেজস্ক্রিয় হইতে পারে পানি, বিভিন্ন কারণে তেজস্ক্রিয় পদার্থ থাকতে পারে। সো তখন আসলে পানির ক্ষেত্রেও সেম হবে। পানিতে যারা আছে তাদের ক্ষেত্রেও। দেন ময়লা আবর্জনা, নদ-নদী সহ সকল প্রাকৃতিক পানি অবশ্যই ময়লা আবর্জনা মুক্ত হতে হবে। কারণ ময়লা আবর্জনা থেকে জলজ ধ্বংসকারী সব ধরনের জীবাণু তৈরি হয়। তো স্বাভাবিকভাবে আমরা জানি যে আসলে ময়লা আবর্জনা থাকলে ওটা পচে এবং ওখান থেকে জীবাণু তৈরি হয়। কমন কনসেপ্ট। দ্রবীভূত অক্সিজেন, এটা খুব গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে প্রাণীতে যারা বাঁচে তাদের কিন্তু অক্সিজেন লিমিটেড। আসলে আমরা ডাঙায় যারা আছি আমাদেরও অক্সিজেন লিমিটেড। আমরা শুধু মানতে চাই না। ঠিক আছে? যেহেতু একটু মানে বেশি আছে আমরা একদম নষ্ট করি রেগুলার বেসিসে। বিভিন্নভাবে দূষণ করি, বায়ু দূষণ করি। বাট পানির ক্ষেত্রে ব্যাপারটা আরো সেনসিটিভ। পানির ক্ষেত্রে আসলে বাতাস বা অক্সিজেন থাকার জায়গাটা আসলে কম পানির ঘনত্বের কারণে। তবুও পানির ক্ষেত্রে পানিতে অক্সিজেন থাকে। কারণ পানিতে যারা বেঁচে থাকে তাদেরও আসলে অক্সিজেন প্রয়োজন হয়। সো এখন কোন কারণে যদি এই অক্সিজেন না থাকে তাইলে আবার ঝামেলা। তো সেটাই বলছে দ্রবীভূত মানে যেই অক্সিজেনটা পানির মধ্যে মিশে থাকে। দ্রবীভূত মানে হচ্ছে পানিতে মিশ্রিত, হ্যাঁ? পানিতে মিশ্রিত অক্সিজেন। ঠিক আছে? দ্রবীভূত মানে পানিতে মিশ্রিত। আমাদের নিঃশ্বাসের জন্য যেরকম অক্সিজেন দরকার ঠিক সেরকম পানিতে বসবাসকারী প্রাণীদেরও শ্বাস-প্রশ্বাসের জন্য অক্সিজেন দরকার হয়। এই অক্সিজেন তারা কোথা থেকে পায়? তারা এই অক্সিজেন পায় পানিতে দ্রবীভূত হয়ে থাকা অক্সিজেন থেকে। কোনো কারণে যদি এই অক্সিজেনের নির্দিষ্ট মাত্রার চেয়ে কমে যায় তাহলে জলজ প্রাণীগুলোর সমস্যা হতে থাকে। যদি পানিতে দ্রবীভূত অক্সিজেন না থাকে তাহলে মাছসহ অন্যান্য প্রাণী বাঁচতেই পারে না। জলজ প্রাণীদের বেঁচে থাকার জন্য ১ লিটার পানিতে কমপক্ষে ৫ মিলিগ্রাম অক্সিজেন থাকা দরকার। এটা দাগায় রাখেন, এটা পরীক্ষায় চলে আসছে। হ্যাঁ? পরীক্ষা হলে যেয়ে দেখবেন এই কোশ্চেনটা টিচার অলরেডি আস্ক করে রাখছে। ঠিক আছে? লাইক অনেকগুলো স্টার। ঠিক আছে? ওকে। তারপর আসেন তাপমাত্রা। তাপমাত্রা পানির আরেকটি গুরুত্বপূর্ণ মানদণ্ড। তাপমাত্রা পানির আরেকটি গুরুত্বপূর্ণ মানদণ্ড। পানির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেড়ে গেলে একদিকে যেমন দ্রবীভূত অক্সিজেন কমে যায়, অন্যদিকে জলজ প্রাণীর প্রজনন থেকে শুরু করে সব ধরনের শরীরবৃত্ত কাজের সমস্যা সৃষ্টি হয়। জলজ প্রাণীর প্রজননের জন্য কিন্তু তাপমাত্রাটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? এবং যারা মাছ ব্রিডিং করে অর্থাৎ মাছ চাষ করে মাছ থেকে পোনা উৎপাদন করে, তাদের খামারে বা হ্যাচারিতে যদি কেউ কখনো যেয়ে থাকেন, আমার বাসা হচ্ছে যশোর, মানে আমার হোম টাউন যশোর। সো যশোর হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় যশোরে একটা জায়গা আছে। আ সম্ভবত চাছড়া নাম করে। চাছড়া একটা জায়গার নাম, হ্যাঁ? চাছড়া। ঠিক আছে? ওকে। সো এই চাছড়াতে অদ্ভুত নাম, I know, বাট ইট ইজ হোয়াট ইট ইজ। সো এই চাঁচড়াতে প্রতিদিন সকালবেলাতে বাজার বসে। এই বাজারটা হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় পোনা মাছের বাজার। হ্যাঁ? সো আপনারা ওই যে রুই মাছ খান না? কত বড়? এত বড় তো এটলিস্ট হয়, রাইট? এত বড় হয়, এরকম হয়। তো চাঁচড়াতে গেলে আপনি এতটুক সাইজের রুই মাছ দেখতে পাবেন। লাইক এতটুকু সাইজের। হ্যাঁ? এতটুকু। মানে এক্সাক্টলি এতটুকু রুই মাছ, এতটুকু পাঙাশ মাছ, হ্যাঁ? এইটুকু হয় পাঙাশ মাছ। এই যে এইখানে যতটুকু জায়গা আছে না এতটুকু হয় পাঙাশ মাছ। শিং মাছ এতটুকু হয়। ঠিক আছে? শিং মাছ আরো ছোট হয়। লাইক এতটুকু। ঠিক আছে? শিং মাছের বাচ্চা এতটুকু সাইজে বিক্রি করে। ঠিক আছে? দেন ধরেন হচ্ছে গিয়ে আপনার মানে এনিথিং লাইক বোয়াল মাছের বাচ্চা ধরেন এতটুকু। ঠিক আছে? তারপরে হচ্ছে গিয়ে মানে আপনি এনি নাম মানে পুঁটি মাছ চাষের বাচ্চা তো দেখাই যাবে না। ঠিক আছে? সো বাংলাদেশে যত মাছ চাষ হয়, পোনা উৎপাদন করা হয়,
তার একদম মানে মেজরিটি হচ্ছে এই চাচড়াতে হয় এবং ওখানে কি বলে ওটাকে বলে হ্যাচারি বলে, মাছের পোনা উৎপাদন কেন্দ্র, হ্যাচারি আছে অনেক। তো ওই হ্যাচারিতে আপনি যদি কখনো যান দেখবেন যে ওরা খুবই টেম্পারেচার মেনটেন করে, মানে ভয়ঙ্কর ভাবে। তার কারণ হচ্ছে টেম্পারেচার মাছের প্রজননের জন্য, মানে মাছের হচ্ছে গিয়ে আপনার কি বলে এটাকে, ডিম দেওয়ার জন্য, ডিম ফোটানোর জন্য খুবই ইম্পর্টেন্ট। একদম এক্সাক্ট ওই তাপমাত্রা না আসলে মাছ ডিম ফুটাইতে চায় না। আর বাংলাদেশে হচ্ছে হালদা নদী, আমি জানি না কেউ নাম শুনছেন কিনা, ইফ আই এম নট রং হালদা, হালদাই প্রবাবলি, হালদা অর কর্ণফুলী লেক, আই ডোন্ট নো, মানে আমার এটা মনে নাই। এরকম আরেকটা আছে, ওইটা হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক প্রজনন কেন্দ্র আর কি মাছের জন্য। আমার মনে নাই আসলে, প্রবাবলি হালদা অর হচ্ছে গিয়ে কাপ্তাই, আমার মনে নাই। এই দুটোর যে কোনো একটাতে হচ্ছে গিয়ে প্রাকৃতিক ভাবে বাংলাদেশে মাছের পোনা উৎপাদন করা হয়, মানে উৎপাদন হয় আর কি, উৎপাদিত হয়। মানে মাছরা সব ওই একটা জায়গায় যে পোনা ছাড়ে, বাচ্চা ছাড়ে, কারণ ওই ওই এক্সাক্ট তাপমাত্রাটা ওই লেক বা ওই নদীটা অ্যাকচুয়ালি না, ওটা প্রবলি লেক, ওইখানে আসলে থাকে, অন্য কোথাও আসলে নাই। ঠিক আছে, তো ওইখান থেকে প্রাকৃতিক যে মাছগুলো আছে সেগুলো আছে। আর কৃত্রিম মানে আমরা প্রাকৃতিক না এরকম যে মাছগুলো চাষ করি সবগুলোর ম্যাক্সিমাম, মানে আমি বলতেছি না সব মাছ, বাট অ্যাটলিস্ট 90% বা 80% হচ্ছে যশোরের ওই চাচরা থেকে যায়। এবং আমি ছোটবেলাতে ওইখান থেকে স্কুলে বাসে উঠতাম, তো দেখতাম যে বিশাল বড় বাজার। হ্যাঁ, এবং আমার মানে আমার ছোটবেলাটা ওই জায়গাটাতে অনেকবার যাওয়া হয়েছে আর কি, মাছের বাজারে। তো অনেক রকমের মাছ পাওয়া যায়, খুবই সুন্দর লাগে দেখতে, মানে এতটুকু এতটুকু মাছ তো মানে অনেক কিউট লাগে। লাইক ধরেন আপনি যদি হাতে করে, মানে পাঙাশ মাছ আমরা নর্মালি কতটুকু দেখে অভ্যস্ত, লাইক এত বড় বড়, তাই না? আমরা তো এত বড় বড় পাঙাশ মাছ দেখে অভ্যস্ত। তো ওইখানে যে আপনার এইটুকুখানি পাঙাশ মাছের বাচ্চা আপনি দেখতে পাবেন, খুবই কিউট লাগে। ঠিক আছে, মানে মাছের বাচ্চা যে এত কিউট হইতে পারে আপনি পাঙাশ মাছের বাচ্চা না দেখলে বুঝবেন না। মানে আমাদের মাথায় যেহেতু থাকে যে পাঙাশ মাছ এত বড়, আর ওখানে যেহেতু এইটুকুখানি একটা পাঙাশ মাছের বাচ্চা আমরা দেখতে পাই, এবং হুবু মানে বড় মাছ আর ছোট মাছ তো পার্থক্য নাই, ওর স্ট্রাকচার তো সেম, সো অনেক কিউট লাগে। ঠিক আছে, সো এক্স্যাক্টলি ওইখানে অনেক আপনার কি বলে স্ট্রিক্টলি টেম্পারেচার মেনটেন করা হয়। ঠিক আছে, আচ্ছা, এবং ও মাছগুলাকে আপনার একটা একটা করে মাছ ছোট ছোট মানে ঘরের মধ্যে রাখে। এমন না যে আপনার নদীতে টেম্পারেচার কিভাবে মেনটেন করবে আপনি জিজ্ঞেস করতে পারেন, নদীতে রাখে না তো, বা পুকুরে কিভাবে টেম্পারেচার মেনটেন করবে, ওই মাছগুলোকে পুকুরে রাখে না, ওদেরকে ঘরের মধ্যে রাখে। হ্যাঁ, এবং মানে সেই মাছের যে কি যত্ন হয়, ইউ কান্ট ইমাজিন। মানে একটা ধরেন ওই যে চৌবাচ্চার মতো বানায়, ঠিক আছে, মানে ধরেন 6 ফিট লম্বা 6 ফিট ওয়াইড, এরকম এতটুকু গভীর থাকে, ওটার মধ্যে একটাতে একটা মাছই থাকে। একটা মাছ ডিম দিলে 20-30 হাজার বাচ্চা হয়ে যায়, বুঝতে পারছেন? একটা মাছ ডিম দিলে মানে 20-30 হাজার, প্রবাবলি 4-5 হাজার তো কনফার্ম, বুঝছেন? সো মানে এমন না যে অনেক অনেক মাছ লাগে বাচ্চা উৎপাদন করতে, মাছ অনেক বেশি লাগে না। ঠিক আছে, সো খুবই ছোট 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 ছোট, এবং প্রত্যেকটা মাছ আলাদা আলাদা, একটা মাছ আর একটা মাছের সাথে আবার মারামারি করে বা ওরা ডিম খেয়ে ফেলে, অনেক ক্যাচাল আছে। সো ছোট 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 জায়গার মধ্যে মাছগুলোকে রাখে, এবং ওইখানে ওরা ওদের ইনজেকশন দিতে হয়, কি কি করে জানি, করে আসলে ফাইনালি বাচ্চাটা উৎপাদন করে। খুবই মজার দেখতে। ওকে, দেন পিএইচ। সো পিএইচ হচ্ছে পানিতে, পানিটা ক্ষারীয় নাকি অ্যাসিডিক, এই জিনিসটা আসলে মাপা যায় বা এই জিনিসটা পরিমাপ করা যায় পিএইচ এর মাধ্যমে, রাইট? সো পিএইচ হচ্ছে একটা মিটার। সো পিএইচ হলো এমন একটা রাশি যেটি দ্বারা বোঝা যায় পানি অন্য কোনো জলীয় দ্রবণ অ্যাসিডিক, ক্ষারীয় না নিরপেক্ষ, রাইট? সো নিরপেক্ষ হলে পিএইচ হয় 7, এটা খুবই ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। নিরপেক্ষ পানির পিএইচ কত? 7, বা ওভারঅল নিরপেক্ষ কোনো যে কোনো জিনিসের পিএইচ হচ্ছে 7, অ্যাসিডিক হলে 7 এর কম, আর ক্ষারীয় হইলে 7 এর বেশি। ওকে, তাহলে যদি 8.5 হয় এটা কি? দিস ইজ, আচ্ছা কি লিখলাম আমি, 8.5 লিখে ফেলছি, 8.5, দিস ইজ ক্ষারীয়। ঠিক আছে, এটা ক্ষারীয়। আর 7 এর কম হলে কি? অ্যাসিডিক। ঠিক আছে, তো আমার যদি 3.3 হয় তাহলে এটা অ্যাসিডিক। ওকে, আচ্ছা, সো অ্যাসিডিক, অ্যাসিডের পরিমাণ যত বাড়বে পিএইচ এর মান তত কমে, অন্যদিকে ক্ষারীয় পরিমাণ যত বাড়ে পিএইচ এর মানও তত বাড়ে। নদ নদী, খাল বিল ইত্যাদির জন্য পিএইচ এর মান খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত নদ নদীর পানি ক্ষারীয় হয়ে থাকে, তো সাধারণত নদ নদীতে কি থাকে? পানি ক্ষারীয় থাকে। সো ক্ষারীয় থাকে মানে 7 এর বেশি হয়, 7 এর বেশি থাকে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, আচ্ছা। গবেষণা করে দেখা গেছে নদ নদীর পানি যদি 6 থেকে 8 এর মধ্যে থাকে, 6 to 8 মধ্যে থাকে, তাহলে
সেটি জলজ উদ্ভিদ কিংবা প্রাণীর বেঁচে থাকার জন্য কোনো অসুবিধা সৃষ্টি করে না। তবে পিএইচ এর মান যদি এর চাইতে কমে যায় বা বেড়ে যায়, তাহলে পানিতে মাছ সহ অন্যান্য জলীয় প্রাণী বা উদ্ভিদের মারাত্মক ক্ষতি হয়। তার মানে হচ্ছে মাছ অধিক ক্ষারীয় পানিতেও থাকতে পারে না, আবার অধিক অ্যাসিডিক পানিতেও থাকতে পারে না বা বেঁচে থাকতে পারে না। ঠিক আছে? আচ্ছা। সো মাছের ডিম, পোনা মাছ পানির পিএইচ খুব কম বা বেশি হলে বাঁচতে পারে না। পানিতে অ্যাসিডের পরিমাণ খুব বেড়ে গেলে অর্থাৎ পিএইচ এর মান খুব কমে গেলে জলজ প্রাণীদের দেহ থেকে ক্যালসিয়াম সহ অন্যান্য গুরুত্বপূর্ণ খনিজ বাইরে চলে আসে, যার ফলে মাছ সহজে রোগাক্রান্ত হতে শুরু করে। তারপরে আসেন লবণাক্ততা। আচ্ছা, আমরা যে লবণ খাই, এই লবণ আমরা পাই কোথা থেকে? সমুদ্রের পানি থেকে। মোস্ট অফ দ্যা কেসেস। বাংলাদেশের ক্ষেত্রে এমনিতে লবণের খনিও পাওয়া যায় আই থিংক। বাট আমরা ওই লবণ খাই না। আমরা সাধারণত সমুদ্রের পানিকে শুকায় আমরা লবণ বানাই। ঠিক আছে? আচ্ছা। সো তোমরা কি জানো আমাদের জাতীয় মাছ ইলিশ ডিম ছাড়ার সময় মিঠা পানিতে আসে কেন? ইলিশ সামুদ্রিক মাছ অর্থাৎ লবণাক্ত পানির মাছ হলো প্রজননের সময় অর্থাৎ ডিম ছাড়ার সময় মিঠা পানিতে আসে, কারণ সমুদ্রের পানিতে প্রচুর পরিমাণে লবণ থাকে যা ডিম নষ্ট করে ফেলে। ফলে ওই ডিম থেকে আর পোনা মাছ তৈরি হতে পারে না। তাই প্রকৃতিরই নিয়মেই ইলিশ মাছ ডিম ছাড়ার সময় হলে মিঠা পানিতে চলে আসে। তবে সব মাছের জন্য এটি প্রযোজ্য নয়। কিছু মাছ এবং জলজ প্রাণী লবণাক্ত পানিতেই প্রজনন করতে পারে। ঠিক আছে? ওকে। সো এই জিনিসগুলা ছিল হচ্ছে পানির বিভিন্ন মানদণ্ড, যে একটা পানি আমরা যে নিরাপদ বলবো সেই পানিটা নিরাপদ হবে কখন, কি কি ঠিক থাকলে বা কি কি হইলে পানিটাকে আসলে আমরা নিরাপদ পানি বলবো। কারো কোনো প্রশ্ন আছে? এখন আমরা যে অংশটা পড়াইলাম এই অংশটা থেকে কারো কোনো প্রশ্ন আছে? এবার আমরা পানির পুনরাবর্তন বা পরিবেশ সংরক্ষণে পানির ভূমিকা পড়বো। সো তার আগে আমাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারি ভাই। আমাদের পানির এই যে কি বলে এটাকে বিশুদ্ধতা বা এই অংশটা থেকে আমরা যে পড়াইলাম এই অংশটা থেকে কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ভাইয়াকে করতে পারি। আমরা 1 মিনিট সময় নিচ্ছি। We are taking a short 1 minute break. সবাই আপনাকে বলি যে কারো কোনো প্রশ্ন আছে কিনা। বুঝি নাই। আপনারা কি গল্প করে মারামারি লাগাই ফেলছেন? তাওহিদ বলছে আমি খারাপ আর সবাই ভালো। কেন তাওহিদ? আপনি কেন খারাপ হবেন? আচ্ছা, আহনাফ হাবিব একটা হাই দিয়েছে। তারপরে আহনাফ হাবিব বলছে ঠিক। তার মানে তাওহিদ যে বলছে যে আমি খারাপ, সবাই ভালো, আহনাফ বলছে যে ঠিক। আচ্ছা, তারপর? আপনারা দেখি অনেক ছোট। আপনারা না এসএসসি তে পড়েন? আপনারা না কয়েকদিন পর এসএসসি পরীক্ষা দিবেন? হ্যাঁ? আল্লাহ! তাওহিদ বলছে হাবিব আমার মতো ছেলে আর তুমি পাবা না। তাওহিদ আপনার মতো ছেলে নিয়ে হাবিবের কি লাভ হবে বলেন? হাবিবের তো কোনো লাভ নাই। আছে? আপনারা নিজেদের মধ্যে এরকম করে তাওহিদ আপনি এরকম খারাপ কথা বলিয়েন না। ঠিক আছে? ভাইয়া ও আমার একটা বাজে কথা বলছেন আপনি, হ্যাঁ? তার কারণ হচ্ছে বাজে কথা বলা অনেক সহজ। বুঝছেন? এটার মধ্যে কোনো মহত্ব নাই। মানে বাজে কথা ২ টা সবাই বলতে পারে। সুন্দর করে কথা সবাই বলতে পারে না। বুঝছেন? পৃথিবীতে বাজে কথা সবাই বলতে পারে। ওইটার মধ্যে কোনো কুলনেস নাই। হ্যাঁ? আপনি যে একটা পচা কথা বলে ভাবলেন যে, ইস! আমি কত বড় হনু হয়ে গেলাম রে! আমি তো ক্লাসে ২ টা বাজে কথা বলছি। আরেকজনকে ২ টা গালি দিছি। এখন কাউকে গালি দেওয়ার মধ্যে কোনো মহত্ব নাই। আপনি যদি একটা সমাজের কথা চিন্তা করেন, আচ্ছা। সো আমি যদি সমাজের কথা চিন্তা করি, সাপোজ একটা সমাজে কি থাকে? লাইক আপনি ধরেন একটা জেলা শহরের কথা চিন্তা করেন। সো একটা জেলা শহরে সবচেয়ে সম্মানিত মানুষজন কারা? লাইক ধরেন জেলা প্রশাসক হইতে পারে, বিচারক হইতে পারে, জেলা দায়রা জাজ, হ্যাঁ? সিভিল সার্জন, আরো যারা ধরেন এই টাইপের ভালো কোনো ব্যবসা-ট্যাবসা করে এনারা। এবং একদম যদি আমি নিচেও বলি যে যারা হয়তোবা আমাদের সমাজে আমাদের ময়লা পরিষ্কার করে উনারা। আ
আমি সম্মান দিয়ে বলছি। সো যারা হয়তোবা আপনার কি বলে ওনাদেরকে? যারা হচ্ছে আমাদের ওয়াশরুমের যে ময়লা-টয়লা ওগুলো পরিষ্কার করে। এখন আপনি যদি কনভারসেশন করেন, সাপোজ আপনাকে আমি একটা মিটিং এ বসাইলাম। মানে ধরেন একটা জেলা শহরের সমস্ত মান্যিগন্যি মানুষজন মিটিং এ করতেছে। আমি আপনাকে ওইখানে ১০ মিনিট বসায় রাখলাম। আর ধরেন মেথর পল্লী বলে ওইগুলাকে। সো মেথর পল্লীতে আমি আপনাকে ১০ মিনিট বসায় রাখলাম। সো আপনি যদি মেথর পল্লীতে থাকেন, আপনি ১০ মিনিটে ৫০ টা গালি শুনবেন। আর আপনি যদি এই যে ডিসিএসপির সাথে যদি মিটিংটাতে থাকেন, আ তাহলে আসলে ১০ মিনিট আপনি একটাও গালি শুনবেন না। সো এই পচা কথা বলাটা আসলে খুবই সহজ এবং যারা অশিক্ষিত এবং সমাজের সবচেয়ে নিচু স্তরের মানুষজন তারাই আসলে এই কাজটা করে। সো এটা ক্লাসের মধ্যে করার মধ্যে আসলে কোনো মাহাত্ম্য নাই। বুঝতে পারছেন? যাই হোক। ওকে। সো আমি দেখতেছি যে আপনারা অনেকক্ষণ থেকে কেউ পড়াশোনার মধ্যে নাই। আমি তো আমার মতো পড়ায় যাচ্ছি। আর আপনারা হচ্ছে গিয়ে মানে শুধু গল্প করতেছেন। কেউ Instagram, কেউ Facebook এটা ওইটা। I can understand পড়াশোনাটা খুব বাজে একটা জিনিস। করতে একদমই ভালো লাগে না। অ্যান্ড গল্প করতে অনেক ভালো লাগে। উম বাট পৃথিবীতে আপনি যদি সবসময় এটা করতে থাকেন যেটা আপনার করতে ভালো লাগে, rather than আপনার করা উচিত, তাইলে দেখবেন একটা টাইমে যে আপনার যেটা করতে ভালো লাগবে, সেটা করার ক্যাপাসিটি আর আপনার থাকতেছে না। সেটা করার সামর্থ্য আপনার নাই। মানে একটা সময় হয়তোবা আপনার একটা গাড়িতে চড়তে ইচ্ছা করবে, বাট you don't have that money to buy that car. বিকজ অফ আপনি একটা সময় যা করতে ভাল লাগতো সেটা করছেন। rather than যেটা করা উচিত সেটা না করে। সো ক্লাসে আসলে যদি কমেন্ট করতেই হয়, আমাকে কোনো প্রশ্ন করার জন্য কমেন্ট করতে পারেন। গল্প করার জন্য কমেন্ট করতে যায়েন না। হ্যাঁ? এটা খুব লেম দেখায়। আপনারা এতও লেম না। তাই না? আপনারা কি এতও বোকা? না তো। মানে ধরেন যারা ক্লাসে পড়াশোনা না করে গল্প করে কমেন্ট সেকশনে, এরা বোকাও না, এরা হচ্ছে গর্দভ। আপনারা কি কেউ গর্দভ? I don't think so. হ্যাঁ? আপনারা সবাই মেধাবী, ভালো শিক্ষিত মানুষজন। ঠিক আছে? আপনাদের মধ্যে কেউ গর্দভ নাই। গর্দভ ছাড়া ক্লাসে কেউ মানে ধরেন গর্দভ কাদেরকে বলে জানেন? যাদের মাথায় বুদ্ধি কম না। যারা যেখানে যে কাজটা করা উচিত না সেখানে সেই কাজটা করে। মানে ধরেন ক্লাসে পড়াশোনা করা উচিত, গল্প করা উচিত না। গর্দভরা ক্লাসে গল্প করে পড়াশোনা না করে। আবার ধরেন টিভি দেখার সময় বা খেলার সময় ওরা খেলা না করে পড়াশোনার আলাপ করে। বুঝছেন? যে, "আরে এই চ্যাপ্টারটা তো পড়া হয় নাই। ওই চ্যাপ্টারটা পড়া হইছে তোর? হায়রে আমার ২ মাস পরে পরীক্ষা আমি কি করব? হায়রে আমি কিছু পারি না।" আরে গর্দভ! তোকে কেউ নিষেধ করছে পড়তে? করে তো নাই। সবাই তো তোকে পড়তেই বলছে। তুই পড়স নাই। তাই না? সো এটা তো দায়িত্ব তো তোর। ঠিক কিনা বলেন? আচ্ছা। সো আমি বিলিভ যে আপনারা সবাই অনেক স্মার্ট অ্যান্ড আপনারা সবাই বুদ্ধিমান। তাই না? সো বুদ্ধিমান মানুষজন এই কাজ করে না। দ্যাটস ইট। কারো কোনো প্রশ্ন ছিল না। চলেন তাহলে পরের টপিকে যাই। পানির পুনরাবর্তন ও পরিবেশ সংরক্ষণে পানির ভূমিকা ব্যাখ্যা। সো টপিকের নাম পানির পুনরাবর্তনটা আসলে কি? আপনারা কেউ পুনর্জন্মের কথা শুনছেন? আচ্ছা, হিন্দু ধর্মাবলম্বীতে আসলে ধর্মতে আসলে পুনর্জন্মের একটা কনসেপ্ট আছে। তো এই পুনর্জন্মের কনসেপ্ট আসলে কি? পুনর্জন্ম বলতে আসলে বোঝানো হয় যেখানে একজন মানুষ মৃত মারা যাওয়ার পরে আবার কি হয়? আবার সে জীবিত হয় মানুষ রূপে না, অন্য কোনো আ প্রাণী বা অন্য কোনো রূপে আরকি। এবং এই যে কোন রূপে সে আসবে সম্ভবত সেটা নির্ভর করে এই জন্মের কর্মফলের উপর। সম্ভবত এভাবে বোধহয় ৭ বার জনম হয়। আমি যেহেতু হিন্দু ধর্ম অবলম্বী না, সনাতন ধর্ম অবলম্বী না, তাই আমি আসলে প্রপারলি জানি না। নাটক সিনেমা থেকে যতটুকু জানছি। যদি কোনো ভুল হয়ে থাকে কেউ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি কেউ সনাতন ধর্মের থেকে থাকেন অথবা আমাকে সঠিকও করে দিতে পারেন। সো ওইটার সাথে আসলে এটার একটা সম্পর্ক আছে। সো এই পুনরাবর্তনও হচ্ছে পানির পুনর্জন্মের মতো। অর্থাৎ পানি একবার আকাশে উড়ে যায়,
আবার পৃথিবীতে ফেরত আসে। এই জিনিসটাকে আসলে পানির পুনরাবর্তন বলে। আপনাদের ক্লাস 8 এ থাকতে পানি চক্র নামে একটা জিনিস পড়ে থাকার কথা। পড়ছিলেন? মনে আছে? ক্লাস 8 এ থাকতে আমরা পানি চক্র পড়াইছিলাম। সো এই পানি চক্রে আসলে কি হয়? পানির সাইকেল আসলে আলোচনা করা হয়। সো বেসিক্যালি নদ-নদীতে পানি থাকে। সেই পানিতে সূর্যের আলো পড়লে পানিটা বাষ্প হয়ে উড়ে যায়। উড়ে যেয়ে মেঘ হয়ে জমা থাকে আকাশে। তারপর যখন অনেক মেঘ ঘন হয়ে যায়, তখন আসলে পানিটা আর বাতাসে ভেসে থাকতে পারে না। তখন কি হয়? তখন সেটা আবার মাটিতে চলে আসে। সো এই সাইকেলটাকে আসলে পানি চক্র বলে। পানি চক্রে আসলে আরো ইন ডিটেইলস এ আছে যে পানি আসলে বাষ্প আকারে উড়ে চলে যায় জলীয় বাষ্প আকারে। দেন জলীয় বাষ্প আসলে আরো উপরে উঠতে থাকে। উপরে যেয়ে আসলে একত্রিত হয়। একত্রিত যখন হয় অনেক জলীয় বাষ্প, তখন সেটা মেঘ আকারে ভাসতে থাকে ইত্যাদি, ইত্যাদি। সো আমি আর সেই অত পানি চক্রের কথায় যাচ্ছি না। আমার যে যতটুকু লাগবে ততটুকু বললাম। এর আগে তোমরা দেখেছো যে ভূপৃষ্ঠের শতকরা প্রায় ৭৫% পানি দ্বারা আবৃত। কিন্তু বেশিরভাগ পানি শতকরা ৯৭% লবণাক্ত। তাই সেই পানি সরাসরি বিভিন্ন কাজে ব্যবহার করা যায় না। এখন কত ভাগ পানি লবণাক্ত এটা খুবই ইম্পোর্টেন্ট। হ্যাঁ? আচ্ছা। আমাদের যে শতকরা ১ ভাগ মিঠা পানি বা ফ্রেশ ওয়াটার সঞ্চিত আছে, তার একটা অংশ বিশেষ নদ-নদী, খাল-বিল ও হ্রদের পানি নানাভাবে প্রতিনিয়ত দূষিত হয়ে চলছে। এমনকি ভূগর্ভস্থ যে পানি আমরা কূপ বা নলকূপ থেকে পাই এবং খাওয়া থেকে শুরু করে নানা কাজে ব্যবহার করি, সেটাও নানা রকম রাসায়নিক পদার্থ যেমন আর্সেনিক দিয়ে দূষণ হইতে পারে। যদিও আমাদের পানি সম্পদ প্রচুর, কিন্তু ব্যবহার করার উপযোগী পানির পরিমাণ খুবই অল্প। তাই পানি ব্যবহারে আমাদের অত্যন্ত সাশ্রয়ী হতে হবে এবং একই পানি কিভাবে বারবার ব্যবহার করা যায় সেটিও চিন্তা করতে হবে। প্রকৃতিতে পানি কি পুনরাবর্তন ঘটছে? হ্যাঁ, ঘটছে। সপ্তম শ্রেণীতে তোমরা পানি চক্রে দেখেছো যে দিনের বেলা সূর্যের তাপে সমুদ্র, নদ-নদী, খাল-বিলের পানি বাষ্পীভূত হয়ে বায়ুমণ্ডলে প্রবেশ করে। এক পর্যায়ে বাষ্প ঘনীভূত মানে ঘন হয়ে প্রথমে মেঘে পরে বৃষ্টি আকারে আবার ভূপৃষ্ঠে ফিরে আসে। এই যে বৃষ্টির পানি বড় একটা অংশ নদ-নদী, খাল-বিল, সমুদ্রে গিয়ে পড়ে এই বৃষ্টির পানির এবং আবার বাষ্পীভূত হয়ে আবার পানি বৃষ্টি আকারে ফেরত আসে। পানির এই পুনরাবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পুনরাবর্তন না হলে কি ধরনের সমস্যা হতো বলতে পারবে? এই পুনরাবর্তন না হলে বৃষ্টি হতো না। ফলে মানুষ পুরো পৃথিবীর মরুভূমি হয়ে যেত। ফলে পুরো পৃথিবী মরুভূমি হয়ে যেত। প্রচন্ড খরা হতো, ফসল উৎপাদন কমে যেত। বৃষ্টি হলে প্রাকৃতিকভাবে পানির পুনরাবর্তন। আমরা যদি ব্যবহারের পরে বজ্র পানি সংগ্রহ করে সেটি পরিশোধন করে আবার ব্যবহার করি, তাহলে সেটিও কিন্তু এক ধরনের পুনরাবর্তন। ঠিক আছে? তাহলে পুনরাবর্তন মানে আমরা আসলে করেই ক্লিয়ার হইছি যে পানি আসলে রিইউজ করাটাকে পুনরাবর্তন বলছে। পরিবেশ সংরক্ষণে পানির ভূমিকা কি? যেহেতু পরিবেশে প্রায় প্রতিটি উপাদান ও প্রক্রিয়া প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে পানির উপর নির্ভর করে, তাই পরিবেশকে টিকিয়ে রাখতে হলে পানির ভূমিকা অপরিহার্য। পানি না থাকলে গাছপালা জন্মাবে না, ফসল উৎপাদন হবে না। এক কথায় পানি না থাকলে পুরো পরিবেশের সাথে আমাদের অস্তিত্ব ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে? ওকে। দেন মানবসম্মত পানির প্রয়োজনীয়তা, মানসম্মত পানির প্রয়োজনীয়তা এটা আমরা জানি যে মানসম্মত পানি আসলে আমরা সব কাজে মানে সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে সমস্ত কাজে আসলে আমাদের মানসম্মত পানি লাগবে। সো মানসম্মত পানির প্রয়োজনীয়তা আর আমি আপনাদেরকে রিডিং পড়াচ্ছি না। আপনারা রিডিং পড়ে নিয়েন। সো আমাদের ক্লাস শেষ। আমি একটা কুইজ এখানে আছে। আপনারা যদি পারেন এই কুইজটার অ্যান্সার করেন যে জলজ প্রাণীদের বেঁচে থাকার জন্য ১০ লিটার পানিতে কমপক্ষে কত মিলিগ্রাম অক্সিজেন প্রয়োজন? কেউ কি অ্যান্সারটা বলতে পারবেন? কেউ এই উত্তরটা বলতে পারবেন? আমি একটু সরে যাই। আপনারা অপশনগুলো দেখেন। যারা খুব মনোযোগ দিয়ে ক্লাস করছেন তারা হয়তোবা বলতে পারবেন। কোশ্চেনটা এভাবেই সেট করা। উম ওকে। কর্মকার বলছে যে ভাইয়া ৫০ ইয়েস অ্যান্সার রাইট। ৫০ ঠিক আছে?
আচ্ছা, তার কারণ হচ্ছে 1 লিটারে ছিল 5 মিলি, সো 10 লিটারে 50 মিলি। ঠিক আছে, ওকে। সো থ্যাংক ইউ রাইট অ্যান্সারটা দেওয়ার জন্য। যিনি রাইট অ্যান্সার দিলেন, আপনি মনোযোগ দিয়ে ক্লাস করছেন, একদম সবার আগে অ্যান্সারটা দিলেন, খুবই ভালো। ওকে, সো আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই। ক্লাস শেষ। আমি জানি না, আমি একটু আপনাদেরকে বকাঝকাই করে ফেলছি ক্লাসে। হ্যাঁ, ডেমো ক্লাসে বকাঝকা করে ফেললাম। সো আপনার হয়তো আমাকে আর পছন্দ নাও হইতে পারে। স্টিল আপনার যদি আমার পড়ানো, ওভারঅল পুরা ক্লাসের পড়ানো আপনার ভালো লাগে, এন্ড আপনি যদি মনে করেন যে আপনি আমার সাথে আপনার সায়েন্স, আইসিটি এই সাবজেক্টগুলো আপনি পড়তে চান, তাহলে আপনি কিছু না, জাস্ট 16910 তে কল দিয়ে আমাদের কোর্সে এনরোল করে ফেলতে পারবেন। ঠিক আছে? সো আপনাদের সবার সাথে আজকে আমার ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ঠিক আছে? ওকে। এন্ড ক্লাস শেষ করার আগে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমার কাছে, আপনারাই আমাকে করতে পারেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই করতে পারবেন। ওকে, থ্যাংক ইউ। টাটা, বাই বাই। আল্লাহ হাফেজ।